শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের অংশের অন্যতম একটি প্রশ্ন, অর্থাৎ অন্যতম একটি অধ্যায় বাক্যতত্ত্ব নিয়ে। তোমরা জানো যে আমি প্রথম ক্লাসে, তোমাদের একাদশ শ্রেণীর প্রথম ক্লাসে আমি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ব্যাকরণ অংশ থেকে 30 নম্বর তোমাদের জন্য বরাদ্দ থাকবে। 30 নম্বর মধ্যে কোন কোন প্রশ্ন আসবে সেই বিষয়গুলো ওই ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে দেখো ব্যাকরণের অংশে, তোমাদের ব্যাকরণ অংশে যে বিষয়গুলো থাকবে, ব্যাকরণ অংশে 6টি প্রশ্ন থাকবে। এই 6টি প্রশ্নের বাংলা উচ্চারণ থাকবে। আমি শুধু ওই অংশটুকুই আলোচনা করছি। উচ্চারণ থেকে প্রশ্ন থাকবে, বাংলা উচ্চারণ থেকে 5 নম্বর, বানান থেকে থাকবে 5 নম্বর, ব্যাকরণের শব্দ শ্রেণী থেকে থাকবে 5 নম্বর, ব্যাকরণ শব্দ শ্রেণী থেকে 5 নম্বর থাকবে। এরপর হচ্ছে শব্দ গঠন থেকে থাকবে, শব্দ গঠন থেকে থাকবে 5 নম্বর, এরপর হচ্ছে শব্দের প্রকারভেদ থেকে থাকবে 5 নম্বর, এরপর হচ্ছে বাক্য থেকে থাকবে 5 নম্বর, শুদ্ধিকরণ থেকে থাকবে 5 নম্বর। দেখো, আচ্ছা, শব্দ গঠন এবং শব্দের প্রকারভেদ এই 2টি থেকে 10 নম্বর থাকবে। বাক্য থেকে তাহলে আমরা উচ্চারণ, তোমাদের বাংলা ব্যাকরণের এই যে সিলেবাস চলতেছে, এখানে আমরা উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। উচ্চারণ নিয়ে তোমাদের আমাদের সম্মানিত শিক্ষিকা যে টিনা চাকমা, টিনা ম্যাম, তিনি আলোচনা করেছেন। উচ্চারণ নিয়ে আমি আলোচনা করেছিলাম, বানান নিয়ে তিনি আলোচনা করেছিলেন। এছাড়া তোমাদের বাংলা প্রথম পত্রের 2টি গল্প এবং 2টি কবিতা পড়া হয়েছে, 2টি গদ্য এবং কবিতা। আজ এই বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের অংশের এই বাক্য নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের এই শ্রেণী অভিক্ষা, প্রথম শ্রেণী অভিক্ষার বিষয়। বাকি এই বিষয়গুলো, এই অংশটুকু হচ্ছে শুদ্ধিকরণ, শব্দের প্রকারভেদ, শব্দ গঠন এবং ব্যাকরণ শব্দ শ্রেণী আমরা ধাপে ধাপে পরবর্তীতে সিলেবাস অনুসারে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাক্য। এই বাক্য তত্ত্ব থেকে কি ধরনের প্রশ্ন হয়, কেমন প্রশ্ন হয়, কি কি বিষয় আলোচনা করব, সেই বিষয়গুলো আজকের ক্লাসে আমি আলোচনা করব। তোমাদের এখানে সিলেবাসে যেভাবে শিরোনামটি আছে, বাক্যতত্ত্ব ও বাক্য রূপান্তর, এটি হচ্ছে তোমাদের সিলেবাসের বিষয়। বাক্যতত্ত্ব আমি কেন বলছি, আমরা জানি ব্যাকরণের 4টি আলোচ্য বিষয়। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, এবং হচ্ছে অর্থতত্ত্ব। এই বাক্যতত্ত্ব ব্যাকরণের অন্যতম একটি বিষয়। এখানে বাক্যের গঠন, বাক্যের প্রকারভেদ, বাক্যের সংজ্ঞা এবং বাক্যের রূপান্তর বিষয়গুলো আলোচনা করা হয়। সেই অংশ থেকে আমরা বাক্যতত্ত্ব এবং বাক্য রূপান্তর অংশগুলো আমরা এই পর্যায়ক্রমে বাক্যতত্ত্বের ক্লাসে আলোচনা করব। আজ আমরা এই বাক্যতত্ত্বের বাক্য রূপান্তর অংশটি, বাক্যতত্ত্ব বাক্য রূপান্তর অংশটির মধ্যে শুধু বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করব। বাক্যতত্ত্ব বলতে কি সেটা আলোচনা করার পূর্বে বাক্য কি সেগুলো আমরা আলোচনা করব। বাক্যতত্ত্ব হচ্ছে যেই ব্যাকরণের যে অংশে বাক্যের গঠন, বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয় তাকে বাক্যতত্ত্ব বলে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসে আমরা কোন কোন বিষয়, আজকের ক্লাসটি কি নিয়ে হচ্ছে এবং কোন বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা। শিক্ষার্থীরা, বাক্য থেকে 2 ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের বাক্যের এই ব্যাকরণের অংশের 2 ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে বাক্য থেকে রচনামূলক প্রশ্ন আসতে পারে, যেমন বাক্য কি, বাক্যের গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো, এ ধরনের একটি প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে 8টি বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যের রূপান্তর করতে হবে। এই জন্য এই শিরোনামে, অর্থাৎ সিলেবাসের এই শিরোনামটিতে আমরা তোমাদের জন্য বাক্যতত্ত্ব এবং বাক্য রূপান্তর এভাবে লিখেছি। তো বাক্য থেকে একটি প্রশ্ন আসবে, সেখানে হচ্ছে রচনামূলক অংশ, আর একটা হচ্ছে বাক্য রূপান্তর থেকে একটি প্রশ্ন আসবে। আমরা আজকের ক্লাসে আমরা বাক্য কি এবং বাক্যের আনুষঙ্গিক প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, বাক্য কি? বাক্য হচ্ছে এক বা
এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। তাহলে দেখো, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। যদি বাক্য পাশাপাশি শব্দ বসলো কিন্তু যেটা হচ্ছে যে বক্তার মনের ভাব, আমি বলছি তুমি বুঝছো না, শ্রোতা বুঝবে না, বক্তা বলবে শ্রোতা বুঝবে না, তাহলে বাক্য হবে না। তাহলে বাক্য হতে হলে সব অর্থবোধক শব্দ পাশাপাশি বসতে হবে এবং বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। আমরা একটি বাক্যের উদাহরণ লিখি। তুমি খুব সুন্দর। দেখো, তুমি খুব সুন্দর, এটি একটি বাক্য এবং এর অর্থ তুমি বুঝতেছো। আমি যদি তোমাকে বলি তুমি খুব সুন্দর, তুমি বুঝবে যে তোমাকে কি বলা হচ্ছে এবং কি অর্থ প্রকাশ করা হচ্ছে। তাহলে এটি একটি সার্থক বাক্য। এই যে বাক্য, এখানে তিনটি শব্দ পাশাপাশি বসেছে এবং তিনটি শব্দ পাশাপাশি বসে আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে, তাই এটি বাক্য। এই যে এটা হচ্ছে একটি সার্থক বাক্য। এই সার্থক বাক্যের দুটি অংশ রয়েছে। এক হচ্ছে, দেখো আমি বলছি তুমি, এই একটি অংশ, খুব সুন্দর এই একটি অংশ। অর্থাৎ আমি তোমার সম্পর্কে বলছি যে তুমি খুব সুন্দর। এই যে এই দুটি অংশ, একটি সার্থক বাক্যের দুটি অংশ থাকে। এই একটি অংশকে, অর্থাৎ দুটি অংশের মধ্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, অর্থাৎ আমি এখানে সুন্দর কথাটি কাকে উদ্দেশ্য করে বলছি? তুমি কি উদ্দেশ্য করে বলছি। এই যাকে উদ্দেশ্য করে বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। যাকে উদ্দেশ্য করে বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। এবং যা উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে? তুমি সম্পর্কে কি বলা হচ্ছে? সুন্দর কথাটি বলা হচ্ছে। এই উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। তাহলে উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে বলা হয়, যাকে উদ্দেশ্য করে বলা হয় তাকে উদ্দেশ্য বলে, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। তাহলে একটি সার্থক বাক্যের দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য, একটি হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। তাহলে বোঝা গেল যে একটি বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি অংশ আছে, এটা আমরা বুঝলাম। দেখো, আমি তাহলে উদ্দেশ্য কি এটা তোমরা একটু বলে দেখো তো, উদ্দেশ্য কাকে বলে? যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। আর বিধেয় কাকে বলে? উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। একটি বাক্যের মধ্যে একটি বাক্য অনেক বড় হতে পারে, কিন্তু সেই বাক্যের মধ্যে যদি একটি উদ্দেশ্য থাকে এবং একটি বিধেয় থাকতে পারে। আমি একটু দেখি যে উদ্দেশ্য এবং বিধেয়কে সম্প্রসারণ করা যায়। আমি এই বাক্যটি মুছে ফেলছি। দেখো, এভাবে দেখি আমি। দেখো, পুরো একটি বাক্য, রহিমের ভাই করিম খুব ভোরে মরিচ দিয়ে ভাত খায়। হতে পারে যে যারা আমরা দেখে গেছে আমরা খাই না, কিন্তু মানুষ আছে যারা কৃষক, তারা খুব ভোরে পান্তা ভাত মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে খায়। এটা খুব স্বাদের খাবার, তোমরা একবার খেয়ে দেখতে পারো। রহিমের ভাই করিম খুব ভোরে মরিচ দিয়ে ভাত খায়। এখানে দেখো উদ্দেশ্যকে, কাকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে? এখানে উদ্দেশ্য হচ্ছে করিম। এই করিমকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে সে কি করে? খুব ভোরে মরিচ দিয়ে ভাত খায়। এখানে বিধেয়টা কি? বিধেয় হচ্ছে ভাত খাওয়া, এটা হচ্ছে বিধেয়। করিম সম্পর্কে ভাত খাওয়ার বিষয়টি বলা হচ্ছে, আর ভাত খাওয়ার বিষয়টি কার সম্পর্কে বলা হচ্ছে? করিম সম্পর্কে। তাহলে এই রহিমের ভাই এটা কি, এবং খুব ভোরে মরিচ দিয়ে এই অংশটা কি? এই অংশটা হচ্ছে বিধেয় সম্প্রসারণ অংশ, আর এই করিমের সম্প্রসারিত অংশ হচ্ছে রহিমের ভাই। এখানে রহিমের ভাই এবং করিম একই জিনিস, এবং ভাত খায় খুব ভোরে মরিচ দিয়ে, এটা সম্পর্কে এই কথাটি বলছে।
তাহলে দেখা গেছে একটি অনেক বড় বাক্যের মধ্যে একটি উদ্দেশ্য থাকতে পারে, আবার একটি বিধেয় থাকতে পারে। কিন্তু আমাদের ভাবতে হবে যে এখানে কয়টি বিষয় বলা হচ্ছে। একটি বিষয়, ভাত খাওয়ার বিষয়টি বলা হচ্ছে। আর এখানে রহিম এই উদ্দেশ্য সম্পর্কে, এটা হচ্ছে এই উদ্দেশ্যের সম্প্রসারিত অংশ, এটা হচ্ছে বিধেয় সম্প্রসারিত অংশ। তাহলে এটা হচ্ছে বিধেয় সম্প্রসারণ আমরা বলছি। বিধেয় সম্প্রসারণ। আর এটা হচ্ছে বিধেয়, আর এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে বাক্য কাকে বলে, বাক্য একটি সার্থক বাক্যের কয়টি অংশ থাকে এবং সেই অংশগুলো কি কি। এর আলোকে যদি তোমাদেরকে আমি একটি প্রশ্ন দিয়ে থাকি যে তোমরা এই প্রশ্নটি খাতায় লিখে তোমরা জমা দিবে, তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবে কিনা দেখো। যে আমি বললাম প্রশ্নটি হচ্ছে বাক্য কি একটি সার্থক বাক্যের অংশগুলো, একটি সার্থক বাক্যের অংশগুলো উদাহরণ সহ বুঝিয়ে লেখো। তাহলে তোমরা কি প্রশ্ন, এই প্রশ্নটির কি উত্তর দিবে? এটা ধরো তোমাদের বাক্য থেকে 5 নম্বরের জন্য দেওয়া হলো, তুমি কি উত্তর দিবে? বাক্য কি? বাক্য হচ্ছে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলে তাকে বাক্য বলে। একটি সার্থক বাক্যের অংশগুলো উদাহরণ সহ বুঝিয়ে লেখো। যদি আসে তাহলে আমি এভাবে লিখবো যে একটি সার্থক বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। আমরা উদ্দেশ্য একটি বাক্য লিখে নিব, যেমন রহিম ভাত খায়, এখানে রহিম হচ্ছে উদ্দেশ্য, আর বিধেয় অংশটি হচ্ছে রহিম ভাত খায়, ভাত খায় অংশটি হচ্ছে বিধেয়। এভাবে আমরা খুব সহজেই উদাহরণ সহ 5 নম্বরের জন্য বাক্যের প্রশ্নটির উত্তর দিতে পারি। আশা এই প্রশ্নটির উত্তর তোমরা খাতায় লিখে তোমাদের নির্দিষ্ট জায়গায় অর্থাৎ গুগল ক্লাসরুমে জমা দিবে এবং এই প্রশ্নটি তোমাদের বাড়ির কাছে হিসেবে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এবং বাক্যের প্রকারভেদ 3টি প্রকার রয়েছে। তোমাদেরকে আমি এইটাও একটু বলে দিচ্ছি যে বাক্যের 3টি প্রকার রয়েছে। একটি হচ্ছে বাক্যের গুণ, অর্থাৎ গুণ অনুসারে বাক্য, বাক্যের গুণ, এখানে আমি সরাসরি লিখছি বাক্যের গুণ, এটা একটা প্রকার। এবার হচ্ছে গঠন অনুসারে বাক্য, এরপরে হচ্ছে অর্থ অনুসারে বাক্য। তাহলে দেখো, বা গুণ অনুসারে বাক্য, গঠন অনুসারে বাক্য, অর্থ অনুসারে বাক্য, এই বাক্যের 3 প্রকার বাক্য নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই গঠন অনুসারে বাক্য নিয়ে আলোচনা করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আজকের ক্লাসের কোনো বিষয় যদি তোমাদের বোঝা না হয়, বুঝতে না পারো, তাহলে অবশ্যই প্রশ্ন করবে। ধন্যবাদ সবাইকে।